কিছুক্ষণ পর দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা যোগ দেবেন তারেক রহমান সহ বিভিন্ন পেশার মানুষ। কথা কাটাকাটি জেরে কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার হাতে মা মেয়ে খুন, হত্যার পর মরদেহ লুকিয়ে রাখা হয় বলছে পুলিশ। আরব নেতাদের পরামর্শে ইরানে হামলা থেকে সরলেন ট্রাম্প, জাতিসংঘে ওয়াশিংটনকে তেহরানের পাল্টা হুঁশিয়ারি। বিপিএলে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নোয়াখালী, সন্ধ্যায় সিলেটের প্রতিপক্ষ রাজশাহী। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা হতে যাচ্ছে কিছুক্ষণ পর। জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। আয়োজন ঘিরে সভাস্থল ও তার আশপাশে সমবেত হয়েছেন অনেকে। সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও বক্তব্য রাখবেন না। সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির হোসেন। শোকসভায় অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি, দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক, অর্থনীতিবিদ, চিকিৎসক, শিক্ষক, বিচারক সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব মানিক মিয়া ইউনিটের সহকর্মী সাইফুল ইসলামের কাছে। সাইফুল, নাগরিক শোক সভার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে এই শোক সভাটি শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেখানে আজকের সভাস্থলটি নির্ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ তারা এখানে সমবেত হয়েছেন। এখানে এসেছেন বিভিন্ন পত্রিকার সম্পাদক, টেলিভিশন মিডিয়ার প্রধান, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারের শীর্ষ ব্যক্তি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। এবং আজকের এই সভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে অংশ নেবেন, তবে তারা বক্তব্য রাখবেন না। এবং বিএনপির সিনিয়র নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত নিলেও তারাও বক্তব্য রাখবেন না। কেবলমাত্র যারা নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন তারা আজকে বেগম খালেদা জিয়ার যে জীবন ও কর্ম, সেই জীবন ও কর্মের নানা দিক নিয়ে তারা আলোকপাত করবেন এবং বেগম জিয়াকে তারা স্মরণ করবেন। এবং এই নাগরিক যে সমাজ কর্তৃক আজকের এই অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত বেগম জিয়া তার যে দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং সরকারে থাকা অবস্থায়, সরকারের বাইরে থাকা অবস্থায় দেশের মানুষের জন্য তিনি যে কাজ করে গেছেন, সংগ্রাম করে গেছেন এবং আজীবন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে তার প্রচেষ্টা ছিল, সেই বিষয়গুলো তারা এখানে মানুষের সামনে তুলে ধরবেন এবং তাকে স্মরণ করবেন, তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন। এবং বেগম খালেদা জিয়া দীর্ঘ জীবনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন, সেই বিষয়গুলো এখানে তুলে ধরার কথা রয়েছে। এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানস্থলে আসবেন বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ পর গুলশান এভিনিউর বাসা থেকে তিনি আসবেন। পাশাপাশি আজকে আমি দুপুরের পর থেকেই দেখেছি এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ভেতরে ঢোকার যে গেটগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্ড ছাড়া এবং আমন্ত্রণপত্র ছাড়া কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে মূলত অনুষ্ঠানটি একটি শোকাবহ যে পরিবেশ এবং সুশৃঙ্খল পরিবেশ, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সবাইকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কার্ড ছাড়া যারা আসবেন তারা মানিক মিয়া এভিনিউর যে রাস্তা, সেই রাস্তায় অবস্থান করে বক্তব্য শুনতে পারবেন এবং এই অনুষ্ঠানের সাথে সংহতি জানাতে পারবেন। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই মূল মঞ্চের সামনে যেখানে বসার জায়গা করা হয়েছে সেখানে কিন্তু বসতে পারবেন। এবং ইতিমধ্যেই এই যে সভাস্থলটি সেটি কিন্তু পূর্ণ হতে শুরু করেছে। আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠানটি শুরু হবে এবং এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 39 বছরের যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের প্রতিটি দিক এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার যে অবদান, তার যে ভূমিকা, তার যে আপসহীন চরিত্র, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করবেন বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, অর্থনীতিবিদ সহ
নানা শ্রেণী পেশার মানুষরা, এবং সেই আলোচনা থেকে বেগম জিয়াকে আজকে তারা শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করবেন এবং একটি শোকের যে আবহ, সেই শোকের আবহর মাধ্যমে তারা বেগম জিয়াকে তারা কিন্তু আজকে তারা এখানে স্মরণ করবেন। তো আমাদের আরেকজন সহকর্মী জাহিদ, তিনি মানিক মিয়া এভিনিউর সড়কে রয়েছেন। আমরা সরাসরি যুক্ত হতে চাই জাহিদের সঙ্গে। জাহিদ, আপনি তো সকাল থেকে এখানে রয়েছেন, যারা কার্ড ছাড়া এখানে আসছেন অনুষ্ঠান আসার জন্য মানিক মিয়া এভিনিউতে, তাদের উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? দেখুন, এই মুহূর্তে আমরা ঠিক সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢুকতে যেই প্রধান গেটটি রয়েছে সেটির সামনে দাঁড়িয়ে আছি, এবং এই জায়গাটি থেকেই কিন্তু এখানে নাগরিক সমাজের যেই প্রতিনিধিরা রয়েছেন এবং আজকের যারা আমন্ত্রিত তারা এই গেটটি থেকেই প্রবেশ করবেন। এবং সকাল থেকেই কিন্তু দেখেছি যে এই জায়গাটিতে মানুষের কিছু মানুষের উপস্থিতি রয়েছে, এবং এটাই রাজনৈতিক কোনো ব্যক্তিদের কিন্তু উপস্থিতি নয়। এখানে সাধারণ মানুষ এসেছেন। আজকের যেই প্রোগ্রামটি রয়েছে সেই জায়গাটি থেকেই কিন্তু মানুষের একটি উন্মাদনা দেখেছি আমরা। তবে যেহেতু এটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, সেক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের ছাড়াও কিন্তু এখানে সাধারণ মানুষ অবস্থান করছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এখানকার যেই সিকিউরিটি ব্যবস্থা রয়েছে, পুলিশ, বিজিবি সহ যে পুলিশের বিশেষায়িত বিভিন্ন বাহিনী রয়েছে, তারা কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। গেটের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে র্যাব সদস্যরাও তাদের দায়িত্ব পালন করছেন। যেহেতু আজকে এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন, সেক্ষেত্রে জায়গাটি কিন্তু সমস্যার সাথে সেক্ষেত্রে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এবং সেই জায়গাটি থেকেই এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের সেই পর্যন্ত খুব বেশি উপস্থিতি না থাকলেও হয়তো তারেক রহমান এখানে যখন আসবেন তখন হয়তো কিছুটা মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাবে। আসলে আমরা তারেক রহমানের গাড়ি বহরের সাথে থাকবেন সহকর্মী হাসান, আমরা তার কাছে যেতে চাই আসলে তারেক রহমান বের হয়েছেন কিনা সেই বিষয় জানতে। আসলে হাসান, একটু জানাবেন প্লিজ। যে বিষয়টি আপনি জানাচ্ছিলেন যে নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে এবং নাগরিক সমাজ এই বিষয়টি আয়োজন করেছে, এই শোক সভার আয়োজন করেছে, এবং সেই শোক সভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিছুক্ষণ আগে জুমার নামাজ শেষ করে তার যে বাসভবন গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসা, সেই বাসায় তিনি প্রবেশ করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু বাসা থেকে বের হবেন এবং মানিক মিয়ার দক্ষিণ প্লাজায় যে শোক সভার আয়োজন করা হয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন। তবে যতটুকু আমরা জানতে পেরেছি আয়োজকদের কাছ থেকে যে বিএনপি পরিবারের যারা আছেন তারা সেখানে অংশগ্রহণ করবেন, কিন্তু তারা কোনো বক্তব্য রাখবেন না। সেখানে শুধু বক্তব্য রাখবেন যারা সুশীল সমাজের অর্থাৎ নাগরিক সমাজের যারা প্রতিনিধি রয়েছেন, বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যারা প্রতিনিধিগণ রয়েছেন, তারা সেখানে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করবেন। তার যে আপোষহীন হয়ে ওঠা, তার যে জীবনে গণতন্ত্রের জন্য লড়াই করা, দেশের জন্য লড়াই করা এবং দেশ ছেড়ে যে কোনো পরিস্থিতিতে তিনি দেশ ছেড়ে যাননি, এই বিষয়গুলো আসলে সেই প্রতিনিধিগণ আসলে সেগুলো তুলে ধরবেন এবং সেগুলো নিয়ে স্মৃতিচারণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এখন আমরা 196 নম্বর বাসভবনের সামনেই আছি। এখানে সিএসএফ বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের যে লোকজন আছেন তারা কিন্তু বেশ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন এবং গাড়ি বহর প্রস্তুত রাখা হয়েছে আমরা দেখতে পেয়েছি। আর কিছুক্ষণ আগে তিনি জুমার নামাজ শেষ করে বাসভবনে প্রবেশ করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এখান থেকে মানিক মিয়ার উদ্দেশ্যে তিনি রওনা হবেন। তবে কোন পথে তিনি মানিক মিয়ার উদ্দেশ্যে যাবেন সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। আর সেটা নির্ধারণ করবেন তার যে সিকিউরিটি ফোর্স সিএসএফ বাহিনীর সদস্যরা, এবং সেই নিরাপত্তা নিশ্চিতের জন্য তার গাড়ি বহরের সাথে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ সিএসএফ এর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাকে প্রোটোকল দিয়ে সেখানে নিয়ে যাবেন। আর এখন বর্তমানে এখানে কিন্তু সেরকম কোনো নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি না, তবে সিকিউরিটি ফোর্সের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু বাসভবনের সামনে অবস্থান করছেন বর্তমানে, এবং তাদের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন এবং সেই স্মরণ সভা অর্থাৎ শোক স্মরণ সভায় তিনি অংশগ্রহণ করবেন এবং তার পরিবারের সদস্যরা সেখানে অংশগ্রহণ করবেন। আর এই শোক সভার যে আয়োজক তিনি কিন্তু যে বিষয়টি বলেছেন যে সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত, অর্থাৎ কার্ড ছাড়া, পাস কার্ড ছাড়া সেখানে কিন্তু প্রবেশ করা যাবে না। এবং সেই সভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ JR
মুদাসসির হোসেন। এছাড়াও এখানে বলা হয়েছে যে আয়োজকদের পক্ষ থেকে, যে এটি আসলে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটি নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি মানবিক, মর্যাদাপূর্ণ এবং স্মরণ অনুষ্ঠান হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। বিএনপির অর্থাৎ যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি চিরবিদায় নিয়েছেন 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর তার জানাজা সম্পন্ন হয়েছে। পরবর্তীতে তারেক রহমানের হাতে যে দায়িত্ব দলটাকে গুছিয়ে নেওয়ার, এবং সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন এবং দলটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং আজকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন এবং সেই স্মরণ সভায় তিনি কিন্তু অংশ নেবেন সপরিবারে, আমরা এমনটাই জানতে পেরেছি। এবং তিনি বের হলে হয়তো আমরা পরবর্তীতে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় সরকারের অবস্থানের সমর্থন রয়েছে বিএনপির। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই অবস্থানের কথা তুলে ধরেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বাংলাদেশ সময় সকাল 9টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইং। বৈঠকে দুদেশের বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। আধা ঘন্টার বৈঠকে তারেক রহমান জানান, এসব বিষয়ে বাংলাদেশ সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে বিএনপির কোনো দ্বিমত বা আপত্তি নেই। রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত 11 জনকে কুয়েত মর্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, এখন পর্যন্ত এই ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানায়, সকাল 7টা50 দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে 2টি ইউনিট। তাদের চেষ্টায় সকাল 8টা25 আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন 2য় তলায় লেগে বা তা 3 তলা পর্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। রান্নাঘর থেকে আমরা আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানতে পারি। এটা আরো তদন্তের বিষয়। এটি হয়তো গ্যাস থেকেও হতে পারে, অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বা অন্য কোনো উৎস থেকে হতে পারে। এটি তদন্তের বিষয়, আমরা তদন্ত করলে পরে জানতে পারবো। পরিতাপের বিষয় যে একই ফ্যামিলির 3 জন সদস্যের মধ্যে আছেন। কতজন আহত আছে, আমাদের অফিসারদেরকে আমরা বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি, তারা বিস্তারিত জেনে আমাদেরকে জানাবে। ভুয়া স্বাক্ষর থেকে শুরু করে স্ট্যাম্প জালিয়াতি ভীষণ চতুরতার সাথে করা হয়েছে ভুয়া বোর্ড মিটিংও। আরও আটকে ওঠার মতো তথ্য হলো, এসব অপকর্ম করা হয়েছে আপন ভাই বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য। এমন অভাবনীয় ভয়াবহ জালিয়াতির অভিযোগ উঠেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের কন্যা সিমিন রহমানের বিরুদ্ধে। নানা রকম জালিয়াতি আর প্রতারণার মাধ্যমে শেয়ার আত্মসাতের ঘটনায় এরই মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। 21 জানুয়ারি শুনানির দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহ। এদিকে আইনজীবীরা বলছেন, এই মামলার রায় কর্পোরেট শেয়ার ও হস্তান্তর পারিবারিক সম্পত্তি বিরোধে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। বিস্তারিত রিপোর্টে। একটি নাম, একটি পরিবার আর হাজার কোটি টাকার কর্পোরেট সাম্রাজ্য। বাইরে থেকে যা ছিল সফলতার গল্প, ভেতরে ভেতরে সেখানে চলছিল ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা, জালিয়াতি আর ষড়যন্ত্রের নীরব যুদ্ধ। নিজের ভাই বোনকে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে পরিকল্পিতভাবে ভুয়া স্বাক্ষর, জাল স্ট্যাম্প ও ভুয়া বোর্ড মিটিং এর আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের কন্যা সিমিন রহমানের বিরুদ্ধে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্তে উঠে এসেছে, গোপনে জালিয়াতির মাধ্যমে সিমিন রহমান ট্রান্সকম গ্রুপের 14,160টি শেয়ার নিজের নামে হস্তান্তর করেন। এই ঘটনায় গত 11 জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন পিবিআই এর ইন্সপেক্টর সৈয়দ সাজেদুর রহমান। চার্জশিট আদালতে উপস্থাপনের পর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহ আগামী 21 জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মুনির হুসাইন। এই মামলায় সিমিন রহমান একা নন। চার্জশিটে তার সঙ্গে আরো 5 জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ট্রান্সকম গ্রুপের কয়েকজন পরিচালক এবং লতিফুর রহমানের স্ত্রী মিসেস শাহনাজ রহমান। তদন্তে জানা যায় 2020 সালের 13 জুন
ঢাকায় একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং তার প্রমাণ হিসাবে কিছু কাগজপত্র দেখানো হয়। মিটিং এর এজেন্ডায় ছিল শেয়ার হস্তান্তরের অনুমোদন, কিন্তু তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। যে বোর্ড মিটিং দেখানো হয়েছে বাস্তবে সে ধরনের কোনো মিটিংই অনুষ্ঠিত হয়নি বলে দাবি বাদীপক্ষের। হাজিরা শিটে যাদের স্বাক্ষর দেখানো হয়েছে তাদের কেউ কেউ ওই দিন ঢাকায় ছিলেন না। এমনকি হাজিরা তালিকায় লতিফুর রহমানকে ছুটিতে দেখানো হলেও তার শেয়ার হস্তান্তরের অনুমোদন সেখানে যুক্ত করা হয়। এই ভুয়া বোর্ড মিটিং এর কাগজ দেখিয়েই লতিফুর রহমানের মালিকানাধীন 23,600 শেয়ারের বড় অংশ 14,160টি শেয়ার নিজের নামে নিয়ে নেন সিমিন রহমান। বাকি শেয়ারের ভাগ দেখানো হয় ভাই ও বোনের নামে, কিন্তু তদন্তে কোম্পানির কাছে ওই দিনের বোর্ড মিটিং এর কোনো নোটিশ, ইমেইল বা রেজুলেশনের কাগজ পাওয়া যায়নি। এমনকি আদালতের নির্দেশে ওসব নথি হাজির করতে ব্যর্থ হয় আসামি পক্ষ। জালিয়াতির শেষ এখানেই নয়। শেয়ার হস্তান্তরের নামে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর RJSC-তেও করা হয় একের পর এক অনিয়ম। শেয়ার হস্তান্তরের সময় নিয়ম অনুযায়ী উভয় পক্ষের সশরীরে উপস্থিত থেকে স্বাক্ষর করার বাধ্যবাধকতা থাকলেও শেয়ারের দাতা ও গ্রহীতা কেউই সেদিন উপস্থিত ছিলেন না। শুধু উপস্থিত ছিলেন আসামি পক্ষের আইনজীবী, যা 1994 সালের কোম্পানি আইনের 38 ধারার সরাসরি লঙ্ঘন। শুধু তাই নয়, পিবিআই তদন্তে উঠে আসে আরো ভয়াবহ তথ্য। তদন্তে জানা যায় ভাই বোনের স্ক্যান করা স্বাক্ষর ব্যবহার করে দুটি ভুয়া নন জুডিশিয়াল স্ট্যাম্প এফিডেভিট তৈরি করা হয়। ঢাকা জেলা প্রশাসক ও ডাক বিভাগের প্রতিবেদনে বলা হয় ওই স্ট্যাম্পগুলো 2023 সালে তৈরি হলেও সেগুলো 2020 সালের তারিখ দেখিয়ে ব্যবহার করা হয়েছে। এমনকি যে স্ট্যাম্প ভেন্ডরের নাম দেখানো হয়েছে তার লাইসেন্স 2020 সালেই বাতিল ছিল। এই জালিয়াতির চিত্র সামনে আসে পরিবারেরই আরেক সদস্যের অভিযোগে। 2024 সালের 22 ফেব্রুয়ারি লতিফুর রহমানের কন্যা সাজরে হক গুলশান থানায় মামলা করেন। সেই মামলাতেই একে একে উন্মোচিত হয় পারিবারিক বিশ্বাসঘাতকতার এক ভয়াবহ অধ্যায়। আইন বিশেষজ্ঞদের মতে এই মামলা শুধু একটি পরিবারের সম্পত্তির বিরোধ নয়, এটি কর্পোরেট বাংলাদেশে শেয়ার হস্তান্তর ও ক্ষমতার অপব্যবহারের একটি বড় উদাহরণ। এখন আদালতের রায় বলবে এই জালিয়াতির শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, দাবি দেওয়া নিয়ে কি বলছেন বিক্ষোভকারীরা, জানাবেন। ধন্যবাদ শাহরিয়ার অঙ্কুর আপনাকে। জুমার নামাজের পরপরে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম আবার উত্তাল হয়েছে হাদি হত্যার বিচারের দাবিতে। ইনকিলাব মঞ্চের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ শুরু করেছেন। আন্দরকিল্লা শাহী জামি মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল কিন্তু তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। প্রদক্ষিণের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কাজীর দেউরি এলাকায় এসে তারা এখানে বিক্ষোভ সমাবেশ তারা শুরু করেছেন। এই জায়গা থেকে তাদের যে দাবি, তারা বলছেন ওসমান হাদির এখনো পর্যন্ত যারা প্রকৃত খুনি তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। আবার যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের কঠোর শাস্তি তারা চান। তারা বলছেন এই ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে কিন্তু আইনের আওতায় আনা হোক, সেই দাবি নিয়ে তারা আগেও যেমনটা বিক্ষোভ সমাবেশ করেছে, আজও তার কোনো ব্যতিক্রম নেই। জুমার নামাজের পরপরে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের এই বিক্ষোভ মিছিলটি ইনকিলাব মঞ্চের আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। একই সাথে কিন্তু আসলে এখানে মুক্তিকামী জনতা তাদের সাথে যোগ দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু সতর্ক অবস্থানে ছিল। বিক্ষোভ মিছিলটি যেখান থেকে এসেছে, এমনকি এখানে যেখানে সমাবেশ করছে সেই জায়গায় প্রশাসন সতর্ক অবস্থানে আছে, কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কুয়েত মর্টি হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, হাসপাতালে দগ্ধদের কি অবস্থা দেখছেন এখন?
দেখুন, বিভিন্ন হাসপাতালে কিন্তু দগ্ধরা চিকিৎসা দিচ্ছেন। এর মধ্যে এখনো 11 জনের মতো তারা দগ্ধ যারা রয়েছে তাদের চিকিৎসা দিচ্ছেন। এর মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়, কিন্তু যে 6 জন মারা গেছেন তারা দুটি ফ্যামিলির, এক পরিবারের 3 জন এবং অপর পরিবারের 3 জন। এখন যে বিষয়টি হচ্ছে যে এই আগুনটি আসলে কিভাবে লাগলো সেটি একটি বড় প্রশ্ন। সকাল 7টার কিছু পরে আগুনের সূত্রপাত হয়, এরপরে সেটি যে বিল্ডিংটির দোতলায় পুরোপুরি ছড়িয়ে পড়ে, তারপরে উপরের ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু এতগুলো মানুষ মারা গেল। ফায়ার সার্ভিস 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছিল, কিন্তু নিহতের সংখ্যা যেটি আপনিও বলছিলাম যে এখন পর্যন্ত 6 জনের মধ্যে কিন্তু একজন শিশু রয়েছে। ফায়ার সার্ভিস যেটি বলছে যে দুটি কারণে আগুনের সূত্রপাত হতে পারে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাসের লাইন বা গ্যাসের সিলিন্ডার থেকে। এখন যে বিষয়টি যে তদন্ত কমিটি অবশ্যই একটি করা হবে, সেই তদন্ত কমিটির রিপোর্টের পরেই আসলে জানা যাবে যে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে। কিন্তু আমরা যখন ঘটনাস্থলেও গিয়েছিলাম সেখানেও প্রতিবেশীরা যেটি বলেছেন যে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন, তারপরে দেখেছেন যে পুরোপুরি আগুন ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত যারা দগ্ধরা রয়েছেন তারা কুয়েত মৈত্রী যে হাসপাতাল রয়েছে এখানে নিহতদের নিয়ে আসা হয়েছিল, তাদেরকে এখন বাসায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকিতে আরও কয়েকটি হাসপাতালের মধ্যে লাবিবা হাসপাতাল রয়েছে, ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে সেখানে পাঠানো হয়েছে। তো তাদের অবস্থা এখন আশঙ্কাজনক নয়, কিন্তু তাদেরকে প্রাথমিক চিকিৎসা বা অন্যান্য চিকিৎসাগুলো সেটি দেওয়া হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য তাতে 2 পরিবারের 6 জনের মৃত্যু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। তো এই ছিল আমার কাছে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ 7ম দিন। ছুটির দিন হওয়ায় দুপুর 3টায় শুরু হবে শুনানি, চলবে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ে 481 থেকে 510 নম্বর আপিলে শুনানি হবে। এর আগে বৃহস্পতিবার শুনানিতে 104টি আবেদনের ওপর সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। ষষ্ঠ দিনে প্রার্থিতা ফিরে পান 60 জন, নামঞ্জুর হয়েছে 34টি আপিল আর অপেক্ষমান রয়েছে 10 জন। 10 জানুয়ারি থেকে ইসিতে শুরু হয় আপিল আবেদনের শুনানি। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। পৌষ সংক্রান্তিতে দেশের বিভিন্ন জেলায় প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। এসব মেলা বিভিন্ন নামে পরিচিত। চিতল, বাঘাইর, আইর, বোয়াল, কালীবাউ সহ বিভিন্ন মাছ বিক্রি করেন বিক্রেতারা। এই মেলায় একদিনে 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বিক্রি হয়। এক একটি মাছের দাম 50 থেকে 60 হাজার টাকা। সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানে হামলা নিয়ে গত কয়েকদিনের টানটান উত্তেজনায় কিছুটা কমেছে। সৌদি আরব ও কাতার সহ উপসাগরীয় মিত্রদের অনুরোধে শেষ মুহূর্তে পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জাতিসংঘে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটন ও তেহরান। হোয়াইট হাউস বলছে, বিক্ষোভ দমনে হত্যাযজ্ঞ বন্ধ না হলে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণের নীতি নিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে যুদ্ধের প্রস্তুতি আর চরম উত্তেজনার গত কয়েকদিনের চিত্রটা ছিল এমনই। তবে সেই বারুদে পানি ঢাললেন আরব নেতারা। এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার মিডল ইস্ট আই জানায়, সৌদি আরব, কাতার ও ওমানের পরামর্শেই ইরানে হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় পাল্টা হুমকি দিয়েছে ইরান। নিরাপত্তা পরিষদে তেহরান সাফ জানিয়েছে, যে কোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। বিপরীতে মার্কিন দূতের দাবি, ইরানি জনগণকে বাঁচাতে সব প্রস্তুতি নিয়ে রেখেছে তার দেশ। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন ট্রাম্প। হত্যাযজ্ঞ চললে তেহরানকে চরম মূল্য দিতে হবে। ওয়াশিংটনের দাবি, ইরান সরকার এখন আগের চেয়ে দুর্বল, তাই সব রাস্তাই খোলা রাখছে যুক্তরাষ্ট্র। সত্যি বলতে প্রেসিডেন্ট ট্রাম্প কি পদক্ষেপ নিতে যাচ্ছেন তা কেবল তিনিই জানেন। খুব অল্প কয়েকজন উপদেষ্টা তার এই পরিকল্পনার বিষয়ে জানেন। যদি হত্যালীলা চলতে থাকে তবে পরিমাণ হবে ভয়াবহ। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, এখনই কোনো সামরিক পদক্ষেপে যাচ্ছে না
যুক্তরাষ্ট্র। নিবির আমিন, নিউজ 24।